রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টসের SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 বেলা 2টার দিনের সংবাদে, সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন দিনের সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। মালদ্বীপের সাথে 2 সমঝোতা ও একটি চুক্তি সই করেছে বাংলাদেশ। সফরের দ্বিতীয় দিনে 2 রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য বাড়াতে একমত হয় 2 দেশ। মালদ্বীপের প্রেসিডেন্ট জানান, অবৈধ অভিবাসীদের কিভাবে বৈধ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে, আর সমুদ্রপথে সরাসরি যোগাযোগের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, যুব ও ক্রীড়া বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারকে সই করে 2 দেশ। এরপর দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের বন্ধন নিয়ে কথা বলেন 2 দেশের রাষ্ট্রপ্রধান। মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, অবৈধ অভিবাসীদের বৈধ করতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তার দেশ। I also thank Prime Minister Sheikh Hasina and the government of Bangladesh for their support to the regularization program of Bangladeshi workers. I also requested Bangladesh to consider reinstating visa on arrival for Maldivians travel to Bangladesh, as well as long-term student visa for Maldivian students in Bangladesh, based on the close and friendly relations between our 2 countries. আর মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, 2 দেশের মধ্যে সরাসরি জাহাজ চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। Is also thinking of introducing flights in Dhaka-Malé sector. We hope that with direct flights, people-to-people contacts and exchange of tourism cooperation will be increased. We also reviewed the possibility of establishing a direct shipping line. এর আগে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা সহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অব অনার ও গান স্যালুট। উভয় দেশের লাইন অফ প্রেজেন্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, হবিগঞ্জে বিনা উস্কানিতেই হামলা চালিয়েছে পুলিশ। লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ এবং গুলিবর্ষণে প্রায় 300 নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। হামলার ঘটনায় অবিলম্বে হবিগঞ্জের এসপিকে প্রত্যাহারের দাবিও জানান তিনি। নির্দেশে সম্পূর্ণ বেআইনিভাবে প্রায় 1200 রাউন্ড আপনার এই শটগান এর গুলি ব্যবহার করা হয়েছে, যেটা আইনত এখন ব্যবহার সারা বিশ্বে এটাকে আপনার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই প্রোগ্রামগুলো এগুলো একেবারেই আপনার শান্তিপূর্ণ প্রোগ্রাম। এখন পর্যন্ত কোনো প্রোগ্রামে কোনো শান্তি ব্যাহত হয়নি, অন্তত বিএনপির দিক থেকে হয়নি। অথচ তারা পরিকল্পিতভাবে এইগুলোকে বাধা দিয়ে আজকে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে সংকুচিত করে ফেলেছে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এবার টাঙ্গাইলের ঘাটাইলে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ শরীফ ও স্বতন্ত্র প্রার্থী শহীদুল হক মিলনের সমর্থকদের মধ্যেই এই সংঘর্ষ বাধে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। টাঙ্গাইল থেকে আতিক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন আনোয়ার। চতুর্থ দফা ইউপি নির্বাচনে শেষ সময়ের প্রচারণার অংশ হিসেবে লোকের পাড়া ইউনিয়ন পরিষদের সামনে গণসংযোগ করছিল ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শহীদুল হক মিলনের সমর্থকরা। এক পর্যায়ে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শরীফের সমর্থকরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা লাঠির সোঁটা নিয়ে উল্টো আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ধাওয়া করে, বেঁধে যায় সংঘর্ষ। এ সময় 10টি মোটরসাইকেল, দোকানপাট ভাঙচুর করে বিক্ষুব্ধরা। একটি মোটরসাইকেলে আগুনও দেয় তারা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সংঘর্ষে দুপক্ষের অন্তত 20 জন কর্মী আহত হয়েছেন। তাদের স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর ঘটনাস্থলে এসে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা। ঘটনাস্থলের পরিস্থিতি এখন শান্ত, কিছু চেয়ার ভাঙচুর হয়েছে, উদ্বোধন কর্মকর্তারা আসছে, আসার পরে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। এ ব্যাপারে আরো জানতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সংঘর্ষের পর এখন কি পরিস্থিতি বিরাজ করছে টাঙ্গাইলে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সকাল টাঙ্গাইল ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে একটি দুইজনের সমর্থনের মধ্যে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষ ফলে কিন্তু মোটরসাইকেল এবং বেশ কিছু সমর্থক আহত হয়। এখন কিন্তু বর্তমান পরিস্থিতি প্রশাসন এসেছেন, তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং তারা এসে এই পরিষদের সামনে অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন এবং ঘটনাস্থল আসলে পরিদর্শনে এসেছেন উপজেলায় নির্বাহী অফিসার। আমরা একটু শুনবো যে এখন এই বর্তমান কি অবস্থা আর ভোটের পরিবেশ, আসলে আপনারা কি ব্যবস্থা নেবেন? যে আমাদের 26 ডিসেম্বর এই উপজেলার 5টি ইউনিয়ন পরিষদের 7টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটি অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি এবং সামনের দিনগুলোতে আমাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং সামনের দিনগুলোতে এটা অব্যাহত থাকবে, যাতে জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে। মানুষের একটা ভোটাররা আতঙ্কিত আছে, সেই ক্ষেত্রে আসলে ভোটারদের কিভাবে? না, আসলে ভোটারদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা যেমন আজকে এখানে আমরা শুনতে পেলাম যে এখানে আচরণবিধি লঙ্ঘনের একটি ঘটনা ঘটছে, সাথে সাথেই কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী একেবারে দ্রুততম সময় এখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ভোটারদেরকে বলতে চাই, আপনারা 26 তারিখ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা যে ভোট অনুষ্ঠিত হবে, সেখানে আপনারা নির্বিঘ্নে একটি সুন্দর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আমরা সরকারের পক্ষ থেকে এই সুন্দর একটি পরিবেশ বজায় রাখার জন্য যা যা করণীয় আমরা সকল পদক্ষেপ আমরা নিয়েছি এবং সেটি অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। তারা বলছিলেন যে ভোটের পরিবেশ তারা সুষ্ঠু স্বাভাবিক করবেন এবং পুলিশ ইতিমধ্যে এসেছেন, তারা ঘটনা তদন্ত করছেন। এই ছিল আমার সর্বশেষ টাঙ্গাইল থেকে। আতিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আতিক টাঙ্গাইল থেকে। চতুর্থ ধাপে সারা দেশের 840টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট রোববার। পাল্টা অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। জমে উঠেছে ভোটের মাঠ। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশের ভোট দেওয়ার দাবি ভোটারদের। ভোটকে ঘিরে নিজেদের সতর্ক অবস্থানের কথা জানাচ্ছেন সংশ্লিষ্টরাও। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী 26 ডিসেম্বর নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার 16 ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার বিরুদ্ধে ভোটের মাঠে রয়েছেন একই দলের এক বা একাধিক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মুখোমুখি অবস্থান আর অভিযোগ পাল্টা অভিযোগে নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। আর এই অভিযোগের মধ্যেই অনেকটা উৎসব মুখর পরিবেশে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। ইদানিং একটু লক্ষ্য করা গেছে বিক্ষিপ্ত ভাবে সাধারণ লোকজনদেরকে একটু হুমকি ধুমকি দিচ্ছে। শিক্ষার ক্ষেত্রে এই অঞ্চলটা এখনো পিছিয়ে আছে। আমি ইনশাল্লাহ আগামী দিনে এই বিষয়টার উপরে কাজ করবো। নৌকার প্রার্থী যিনি, ওনার কর্মীরা বিভিন্ন জায়গায় আমার সমর্থক কর্মীদেরকে হুমকি দেয়। তবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। আমরা ইতিমধ্যে একটা নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, আগে অতীতের যে আমাদের নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, সকল নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। এদিকে শেষ মুহূর্তেও সমর্থকদের হৈহুল্লোয় মুখরিত ঝিনাইদহ সদর উপজেলা। রবিবার অনুষ্ঠিত হবে সদর উপজেলার 15টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রশাসন এবং নির্বাচন অফিসাররা যদি সুষ্ঠু সম্পূর্ণ ভোট করায়, এই বিজয় আনারসের মার্কার বিজয় সুনিশ্চিত। দলকে ঐক্যবদ্ধ রেখে
ঘোষাল ইউনিয়ন আওয়ামী লীগ, ঝিনাইদহ সদরে ঘোষাল ইউনিয়ন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, এখানে কোনো ভিন্ন নেই, সকল আওয়ামী লীগ একসাথেই গাথা। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ সন্ত্রাসমুক্ত নির্বাচনে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। আমরা একটা সৎ যোগ্য প্রার্থী চাচ্ছি, যে প্রার্থী জনগণের সেবায় নিয়ে যাবে, সবসময় আমাদের পাশে থাকে, তাকেই আমরা ভোট দিব। যাকে সবসময় দেখা যায় রাজধানীর বাজারে, তাদেরকে আমরা চাই যে তাকে আমরা ভোট দিয়ে জয় করব। এই তারিখে ভোট সুষ্ঠু করার জন্য ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত হবেন এবং প্রতি 3টি ইউনিয়নের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের মধ্যে বিজিবি, র্যাব, আনসার, পুলিশ পর্যাপ্ত সংখ্যক মোতায়েন থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক গৃহবধূ। তিনি জানান, স্বামী সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন 3 যুবক। খবর পেয়ে তাকে উদ্ধার করে র্যাব। কক্সবাজার হোটেল মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেল থেকে বুধবার রাত 1টার দিকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব 15-এর সিপিসি কমান্ডার মেজর মেহেদি হাসান। কক্সবাজার র্যাব 15-এর সিপিসি কমান্ডার মেজর মেহেদি হাসান জানান, খবর পেয়ে স্বামী সন্তান ও গৃহবধূকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত 3 জনের মধ্যে 2 জনকে শনাক্ত করা হয়েছে। পয়লা জানুয়ারি থেকে ঢাকা উত্তরের খালগুলোর সীমানা নির্ধারণের কাজ শুরু করবে সেনাবাহিনী, সেই সাথে বসানো হবে পিলার। সকালে রাজধানীর মিরপুরের রূপনগরে কিউলেক্স মশা নিধনে 8 দিনের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। জানান, কিউলেক্স মশার 925টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, কারো একার পক্ষে মশা দূর করা সম্ভব নয়, দরকার সম্মিলিত প্রচেষ্টা। এবার উত্তর সিটির 10টি জোনের 54টি ওয়ার্ডে কিউলেক্স মশা নিধনের এই অভিযান চলবে বলে জানিয়েছেন উত্তরের নগরপিতা। ওয়ার্ডে গিয়ে এলাকার লোকজনকে নিয়ে আমরা মনে করি যে সমন্বয়ভাবে কাজ করতে পারি। ডেঙ্গু যেরকম করে আমরা নিধন করতে পেরেছি, সেরকম করে কিন্তু কিউলেক্স মশা আমরা নিধন করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। জবলপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বহিষ্কৃত মেয়র শাহনেওয়াজ শাহকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে না। বুধবার রাত থেকে শাহনেওয়াজকে গ্রেপ্তারের জন্য উত্তরের একটি হোটেল ঘিরে রাখে বাহিনীটি। গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালায় তারা। সারা রাত অভিযান শেষে সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত 16 ডিসেম্বর দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের এক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত মারধর করেন পৌরসভা মেয়র শাহনেওয়াজ, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে তাকে উপজেলা আওয়ামী লীগ সহ মেয়র পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। ওই রাতেই তার বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ। তথ্যের ভিত্তিতে মূলত র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখা এবং র্যাব 1-এর আভিযানিক দল সাবেক দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহেন শাহকে আমরা আটক করতে সক্ষম হই। আমরা এখানে তার কাছে তার নিজের ব্যবহার্য মাদক সামগ্রী কিছু পেয়েছি। সে নিয়মিত মাদক সেবন করে থাকেন। আমরা বিপুল পরিমাণ অর্থ পেয়েছি, আনুমানিক 3.5 লক্ষ টাকা আমরা অর্থ পেয়েছি এবং এগুলো সহ আমরা তাকে আটক করেছি। করোনার মহামারীর কারণে গত বছরের মতো এবারও হচ্ছে না বই উৎসব। তবে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। বৃহস্পতিবার সকালে ড্যামরার মাতুয়াইলে প্রেস পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, স্কুল থেকে ভাগে ভাগে বই বিতরণ করা হবে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে 95 ভাগ বই স্কুলগুলোতে পৌঁছে যাবে, বাকিগুলো যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে। পাঠ্যপুস্তক ছাপানোর কাজে অনিয়মকারীরা কালো তালিকাভুক্ত হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তারা আর কখনো কাজ পাবে না। অমিক্রন প্রেক্ষাপটে মার্চের পর শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানান দীপুমণি। আর ইন্সপেকশনের জন্য যে কোম্পানি দায়িত্ব পেয়েছে তারা নিয়মিত পরিদর্শন করে এবং এই যে কাগজের রোলের ওপরে সিল মেরে যতক্ষণ তারা না দিচ্ছে সে কাগজ ব্যবহার করতে না পারে না
আমরা চেষ্টা করব। আর যদি কেউ সঠিক মান না দেয় তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। আর যথাসময়ে বই পৌঁছে যাবে। আর যেহেতু এবছরও আমরা করোনা অতিমারির কারণে বই উৎসব আমরা করতে পারবো না, আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেরকে ধাপে ধাপে আমরা সব বইগুলো দেব। শ্যামপুর কদমতলী শিল্পাঞ্চলের জলাবদ্ধতা নিরসনের অবশেষে ঠিকাদার নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে একমত হয়েছে রেল মন্ত্রণালয়। ডিএসসিসির প্রধান প্রকৌশলী বলছেন, প্রকল্পের কাজ শুরুর আগে স্থানীয় কারখানাগুলোর নিজস্ব বর্জ্য পরিশোধনাগার ইটিপি নির্মাণের শর্ত মানতে হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। গত 2 মাস আগে কারখানার তরল বর্জ্যে আর বৃষ্টির পানিতে ডুবেছিল রাজধানীর শ্যামপুর কদমতলী শিল্প এলাকা। শীতকালে পানি সরে গেলেও নালা ও নর্দমার দুর্গন্ধে জীবন টেকা দেয়। খানাখন্দে ভরে গেছে এলাকার রাস্তাঘাট। এছাড়া কিছু শিল্প কারখানার অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে রাস্তাঘাটের অবকাঠামো। অবশ্য রাস্তা ঠিক করার কাজও চলছে কোথাও কোথাও। এই মিল কারখানার পানি জমা হলে অনেকের রাস্তাঘাট চলতে অনেক সমস্যা হয়ে যায়। যদি মনে করেন যে এই ফ্যাক্টরি যারা আছে ওরা যদি ড্রেনেজ এটা ঠিক করে তাহলে এই জলাবদ্ধতা বা এই রাস্তাটা যে সুন্দর থাকবে। পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন শিল্প মালিক সমিতির নেতারা। এমন অবস্থা যেটা কল্পনা করা যায় না। আজকে দীর্ঘ 2 মাস যাবতীয় কাজ চালাচ্ছি আমরা নিজেদের অর্থায়নে এবং নিজেদের পারিশ্রমিকের বিনিময়ে হচ্ছে। এটা টেম্পোরারি কাজ। গত অক্টোবরে শ্যামপুর কদমতলী শিল্প এলাকা পরিদর্শনে যান মেয়র শেখ ফজলুল তাপস ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় শিল্পাঞ্চলের পানি নিষ্কাশনের মুখগুলো পদ্মা রেলওয়ের প্রকল্পের জন্য বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন মেয়র। সবশেষ এই সমস্যা সমাধানে সরকারি 2 সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের সিদ্ধান্ত হয় বলে জানান ডিএসসিসি। তো এটা আমরা সমন্বয় পর্যায়ে শেষ হয়েছে, এখন আমরা কাজে হাত দিচ্ছি। বিশেষ করে কারখানার যে পানিগুলো এগুলো ট্রিট করে পরিশোধনের মাধ্যমে যথাযথভাবে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের মাধ্যমে যেন আমাদের নালাগুলাতে তারা দেন, না হয় পরবর্তীতে এটা আমরা যথাযথ আইনি ব্যবস্থায় যাব। দেশের ঐতিহ্যবাহী শিল্প কারখানার বেশিরভাগই শ্যামপুর কদমতলী ডিএসসিসির 58 ও 59 নম্বর ওয়ার্ডে। এখানকার 218টি ছোট বড় শিল্প কারখানার অধিকাংশ প্রতিষ্ঠানের পণ্যের প্রসার ঘটেছে গ্রাম থেকে শহর ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দিনের সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দেশের সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড 2021-এর জন্য বিবেচিত হবেন। 5 ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এগুলো হলো মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন, অনুসন্ধানী প্রামাণ্যচিত্র এবং আলোকচিত্র। মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরির প্রতিটিতে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মাধ্যমের সেরা 3টি প্রতিবেদন করে মোট 9 জনকে পুরস্কার দেওয়া হবে। অনুসন্ধানী প্রামাণ্যচিত্র, আলোকচিত্রের জন্য পুরস্কার দেওয়া হবে 2 জনকে। 11 বিজয়ীর প্রত্যেকে পাবেন 2.5 লাখ টাকা ক্রেস্ট ও সনদ। পরমাণু প্রযুক্তি নিরাপত্তা এবং এর নানাবিধ ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করতে সারা দেশ পরিভ্রমণ করবে রাশিয়ান প্রতিষ্ঠান এনার্জি অব দ্য ফিউচারের একটি বাস। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কমিশন রসাটম এই কর্মসূচির সার্বিক সহযোগিতা দিচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওমসান ঢাকায় এর উদ্বোধন করেন। আগামী 5 দিন দেশের বিভিন্ন জেলায় জনসংযোগ চালাবে এই বাস। এ সময় বিতরণ করা হবে সংশ্লিষ্ট বিষয়ের পাঠ্য সামগ্রী, লিফলেট। আয়োজন করা হবে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। একটা প্রাকৃতিক দুর্যোগ উপকূলে এক এক রকম দুর্ভোগ বয়ে নিয়ে আসে। একটা রেশ কাটতে না কাটতেই চলে আসে আরেকটা। এরই মাঝে চলে উপকূলের মানুষের জীবন। পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতী সমুদ্র সৈকতে অনেকেই পর্যটনকে ঘিরে জীবিকা নির্বাহ করেন। দুর্যোগ এলে বিপদ বাড়ে তাদের। ইশাদ সোহেলের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদন সাগরকন্যা ও রাখাইনের দুঃখর 3য় পর্ব আছে। সিডর, আইলা, মহাসেন, ইয়াসের মতো দুর্যোগে পাল্টে গেছে কুয়াকাটার প্রাকৃতিক দৃশ্যপট।
কুয়াকাটার গঙ্গামতিতে কয়েক বছরে ঝড়ে উপড়ে পড়েছে অনেক গাছ। গঙ্গামতি সমুদ্র সৈকত ঝাউবন আর লাল কাঁকড়ার জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে, আর এখান থেকেই দেখা যায় সাগরের বুকে নয়নাভিরাম সূর্যোদয়। যেরকম নেচারটা আমরা চাই সব সময়, যে নীরব হোক, নিজের মতো করে মানে যে উপভোগ করতে পারি, তো এরকম পাচ্ছি আর কি, জন্য ভালো লাগছে বেশি। প্রকৃতি, সমুদ্র, বন, মানুষ সবই ভালো লাগছে গঙ্গামতির চরে। দুর্যোগ হলে বাড়িঘর জমি জমা নিয়ে এমনিতেই থাকে নানা দুর্ভোগ, সাথে কমে পর্যটকের সংখ্যা, ফলে ক্ষতিগ্রস্ত হয় পর্যটকদের ওপর নির্ভরশীল স্থানীয়দের ব্যবসা। ধরেন এই কিছু পানি বাড়তি হলে আমাকে বাড়িঘর সারিয়ে অন্য জায়গায় চলে যাওয়া লাগে, আশ্রা কিনে যাওয়া লাগে। এখন মানুষ একটু কম আসে, মানে সৌন্দর্যটা কমে গেছে। এই নদী যদি এই গাছ বনে যদি অধিক যায়, আমাকে তো ব্যবসা চলবে না। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমুদ্রের তলদেশে পলি জমায় কুয়াকাটার পানির উচ্চতা বেড়েছে, ফলে জোয়ারের সময় ঢেউয়ের ছাপটা আরো বড় হয়েছে। ম্যানগ্রোভ বনের মধ্যে পানি প্রবেশ করায় বালুর স্তর নিচে নেমে যাচ্ছে, হচ্ছে বালু ক্ষয়, মরে যাচ্ছে হাজার হাজার গাছ। এসব সমস্যা সমাধানে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী দুই ধাপের প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সবাই সমন্বিত হয়ে একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় মানুষকে সঙ্গে একসাথে নিতে হবে। তারপরে সেই পরিকল্পনাটা অর্থায়নের জন্য সরকারকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, প্রথম থেকে সরকার এজেন্সিগুলোকে নিলে তারা অবশ্যই এটা চিন্তার ভেতরে রাখবেন। বেরিবারটা অলরেডি স্যাংশন হয়ে গেছে, কাজ চলমান আছে এবং এই বেরিবারটা পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করবে। বিশেষজ্ঞরা বলছেন, বেড়েছে সাগরকন্যার লবণাক্ততাও, যা প্রাকৃতিক বনাঞ্চলের জন্য সৃষ্টি করে প্রতিকূল পরিবেশ। সাগরের পাড় ভাঙছে, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, সেই সাথে বাড়ছে দুর্যোগ আর ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের ফলাফল এটি, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। তাই অচিরেই তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি সাধারণ মানুষের, যদিও তারা জানেন না সেই ক্ষতিপূরণ কারা দেবেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, গঙ্গামতি, কুয়াকাটা। কুড়িগ্রামের শুকনো মৌসুমেও থামছে না ব্রহ্মপুত্র নদের ভাঙন। গেল 2 মাস ধরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। পোড়াচর গ্রামে ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে 87টি পরিবার। এ অবস্থায় সরকারের সহযোগিতা চান তারা। হুমায়ুন কবির সূর্যর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16 নদ নদীর প্রতিটিই কম বেশি ভাঙন প্রবণ। শুধু বর্ষায় নয়, শুষ্ক মৌসুমেও ভাঙন দেখা দেয় এসব নদ নদীতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদের ভাঙনের কবলে পড়েছে যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা। গেল 2 মাসের ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোড়ারচর গ্রামের মানুষ। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকে। তবে গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে 87টি পরিবার। আমার যে রাত্রে ঘর ছিল, সে ঘর পর্যন্ত ভাঙিয়েছে, আবার রান্না করে খাবো সে চুলা পর্যন্ত ভাঙিয়েছে। 1 মাসের মধ্যে 3বার বাড়িতে আনছি, এখন পানি কিনে রাখছি। চেয়ারম্যান মেম্বারও তো আমাদেরকে কিছু দেখতেছেও না, বলতেছেও না। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভাঙন কবলিত এলাকায় উত্তর পশ্চিমে প্রায় 400 বিঘা সরকারি ঘাস জমি রয়েছে। সেখানে বসতি গড়ে তুলতে চান তারা, অথচ তাতে বাধা দিচ্ছে ওই এলাকার প্রভাবশালীরা। এই অবস্থায় প্রশাসনের সহযোগিতা চান। সরকারি খাস আছে, সেখানে আমরা ঘর নিয়েছিলাম, সেই ঘরগুলো আমাকে ভাসিয়ে দিয়েছে। যাত্রাপুরের 4 জন লোক আমাদের মনে করেন যে খাসের জায়গা আছে 400 বিঘা, ওখানে আমাকে নাম্বারও দেয় না, স্থানীয় দেয় না। আমাদের জন্য সরকার যদি একটু সুব্যবস্থা করেন তাহলে আমাদের একটু মঙ্গল হবে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নদী ভাঙনে নিঃস্ব পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, এমন আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অধিগ্রহণ কর্তৃপক্ষের সালাপে যেটুকু সহযোগিতা প্রদান করা যায় তাৎক্ষণিকভাবে আমরা সেটা পরিদর্শন করে চেষ্টা করব। আর তাদের দীর্ঘস্থায়ী যে বিষয়টা, সেটা পরবর্তী তাদের সাথে আলোচনা করে, আমাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা চেষ্টা করব। গেল কয়েক মাসে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে এখানকার কয়েক হাজার পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। খুব শীঘ্রই পুঁজিবাজারে আসছে দেশের শীর্ষ কয়েকটি শিল্প গ্রুপ। অন্য কয়েকটি গ্রুপ বাজারে আসতে চায় বিশেষ কিছু সুবিধা।
বিএসসির একজন কমিশনার নিউজ 24-কে বলেছেন, পুঁজিবাজারে আসলে শিল্প গ্রুপগুলোর মিলবে বিশেষ কিছু সুবিধা। পাশাপাশি নতুন বছরের শুরুতেই পুঁজিবাজারের শেয়ার ছাড়তে চূড়ান্ত প্রস্তুতি নেবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সুলতান আহমেদের প্রতিবেদন। দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার এখন প্রায় 34 লাখ কোটি টাকা। তবে সেই আকারের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় দেশের পুঁজিবাজার। বর্তমানে ঢাকার বাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা 377টি, আর ডিএসসির বাজার মূলধন 5,42,000 কোটি টাকা। কোম্পানির সংখ্যা কিংবা বাজার মূলধন বিচারে অনেকটাই ছোট দেশের পুঁজিবাজার। দেশ বিদেশের বড় বিনিয়োগকারীদের বাজারে আনার ক্ষেত্রে আরেক বাধার নাম ভালো মানের কোম্পানি বাজারে কম থাকা। নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসির সহায়তায় ঢাকা স্টক এক্সচেঞ্জ মঙ্গলবার বৈঠক করেছে দেশের শীর্ষ 85টি শিল্প গ্রুপের সাথে। ইতিবাচক সাড়াও মিলেছে তাদের কাছ থেকে। এদেশের শিল্পের বিশাল একটি ভূমিকা পালন করেন তারা। সেই ভূমিকাটিকে আরেকটু উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যদি সংযুক্ত হতে চান, সেক্ষেত্রে পুঁজিবাজার একটি অন্যতম মাধ্যম। কেউ কেউ সেই অনুষ্ঠানে গতকালকে লিস্টেড হওয়ার জন্য কমিটমেন্টও দিয়েছেন যে এই বছর আগামী বছরে তারা লিস্টেড হবেন। ভালো প্রতিষ্ঠান বা বড় লাভজনক প্রতিষ্ঠানগুলো যদি পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে পুঁজিবাজারের গভীরতা বাড়বে না, বিনিয়োগকারীরও সম্পৃক্ততা বাড়বে না। এদিকে আগামী 10 জানুয়ারির মধ্যে বাজারে তালিকাভুক্ত হওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে ডিএসসি ও সিএসসিকে নির্দেশনা দিয়েছে বিএসসিসি। এই দুই কর্তৃপক্ষ তালিকাভুক্ত হলে পুঁজিবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। এখন কমিশন দুটো এক্সচেঞ্জকেই বলা হয়েছে যে এটাকে লিস্টিং করার যে প্রক্রিয়া, যে প্রসেস, সেটা স্টার্ট করতে, এবং এইটা যদি লিস্টিং হয় তাহলে দেখা যাবে দুটো এক্সচেঞ্জই অনেক অ্যাকাউন্টেবিলিটির ভিতরে এবং অনেক মনিটরিং এর মধ্যে এটা চলে আসবে। যখনই তালিকাভুক্ত হয়ে যাবে তখনই তার উপর বিনিয়োগকারীর স্বার্থের সুশাসনটা নিশ্চিত করতে বিসেকের অনেক বেশি সুবিধা হবে। এখনো তারা দেখছে বিষয়গুলোকে, তারপরেও যখন তালিকাভুক্ত হবে কমপ্লায়েন্স ইস্যুতে তাদেরকে আরো বেশি পরিমাণে কাজ করতে হবে, যেটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীর পক্ষে যাবে। সম্প্রতি পুঁজিবাজারে তারল্য সংকট বেড়েছে, পাশাপাশি কমেছে দেশি বিদেশি বড় বিনিয়োগকারীদের অংশগ্রহণও। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক। ওমিক্রনে গুরুতর আক্রান্ত হওয়া মৃত্যুর হার অন্য ভ্যারিয়েন্টের চেয়ে কম বলে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার প্রাথমিক গবেষণা ফলাফলে দেখা গেছে। তবে অধিক সংক্রমণের কারণে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বুধবার প্রথমবারের মতো মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার প্রাথমিক গবেষণায় ওমিক্রন নিয়ে পাওয়া গেল ইতিবাচক তথ্য। এই ধরনটিতে গুরুতর আক্রান্ত হওয়া এবং প্রাণহানি সংখ্যা অন্য ভ্যারিয়েন্টগুলোর থেকে অনেক কম বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। তবে সংক্রমণ দ্রুতগতিতে বাড়তে থাকায় হাসপাতালগুলোতে করোনা রোগীদের অত্যাধিক চাপ পড়তে পারে বলে আশঙ্কা করছে ব্রিটিশ গণমাধ্যমটি। ডেল্টার চেয়ে ওমিক্রন অধিক মারাত্মক কিনা সে ব্যাপারে এখনো পর্যাপ্ত তথ্য নেই বলে বুধবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমরা দেখছি অবশ্যই ব্যাপক হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ধরনটির, তবে এর তীব্রতার ব্যাপারটা এখনো অনিশ্চিত, তাই হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বিষয়টিতে। বুধবার ব্রিটেনের রেকর্ড 1,06,122 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা দেশটির একদিনের হিসেবে সর্বোচ্চ। সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় স্পেনে আবারও ঘরের বাইরে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। ওমিক্রনের বিস্তারের কারণে শিগগিরই দৈনিক সংক্রমণ 1 লাখ ছাড়িয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনা চিকিৎসায় ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের মুখে খাওয়ার ওষুধটি অনুমোদন দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত 12 বছরের বেশি বয়সী রোগীরা বাড়িতে থেকেই সেবন করতে পারবে ওষুধটি। নিবিড় আমিন, নিউজ 24। সংবাদ নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত দিনের সংবাদে। এবার ক্লেমনের সৌজন্যে খেলার সংবাদ। দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড দল। যেই দলে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার এজেজ প্যাটেল কিংবা নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের। কেন উইলিয়ামসন চোটে পড়ায় তার জায়গায় কিউইদের নেতৃত্ব দেবে টম ল্যাথাম। চোট কাটিয়ে ফিরেছেন ডেভন কনওয়ে।
পেস বোলারদের মধ্যে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নীল ওয়াগনার ও কাইল জেমিসন এই 4 জনকেই বাংলাদেশের বিপক্ষে পাচ্ছে নিউজিল্যান্ড। সঙ্গে রাখা হয়েছে ম্যাট হেনরিকেও। 13 সদস্যের কিউ স্কোয়াডে একমাত্র স্পেনিং অপশন অলরাউন্ডার রচিন রবীন্দ্র। সিরিজের প্রথম টেস্ট নতুন বছরের প্রথম দিন থেকে মাউন্ট মঙ্গানুইতে, দ্বিতীয় টেস্ট 9 জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে। দর্শক, দিনের সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মালদ্বীপের রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, বাণিজ্য বাড়াতে একমত দুই দেশ, 2 সমঝোতা ও একটি চুক্তি সই। ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতা চলছে, টাঙ্গাইলে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত 20, 10টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ। ঢাকা উত্তরের খালের সীমানা নির্ধারণ শুরু হচ্ছে 1 জানুয়ারি, কাজ করবে সেনাবাহিনী। শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করা জামালপুর দেওয়ানগঞ্জের পৌর মেয়র উত্তরা থেকে গ্রেপ্তার, মাদক উদ্ধার। ওমিক্রনের সংক্রমণ গতি ধারণার চেয়েও বেশি, উদ্বেগ বাড়ছে বিভিন্ন দেশে, মৃত্যুহার কম, প্রাথমিক গবেষণার তথ্য। দর্শক, এই ছিল দিনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।